নমস্কার। চলুন আজ প্রথমেই আপনাদের একটা পোস্ট পড়ে শোনাই। ফেসবুকে মুর্শিদাবাদের এক মনোবিদ রঞ্জন ভট্টাচার্য এই পোস্টটা করেছেন। এই পোস্টটা আপনাদের সঙ্গে আগে আমি পড়ি, তারপর আমরা আজকে আলোচনায় ঢুকব। আপনারা পোস্টটা আমাদের স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। কাল রাত 8টায় দুজন শিক্ষক শিক্ষিকা এলেন আমাকে দেখাতে। সারাদিন টিভির পর্দায় চোখ রাখতে পারিনি ব্যস্ততার কারণে। দুজনের নাম প্যানেল বাতিল করেছে। 7 বছর বিয়ে, একটি ফুটফুটে কন্যা সন্তান 5 বছরের। দুজনেই আত্মঘাতী হতে চান। হ্যাঁ, ঠিকই পড়ছেন, দুজনে আত্মঘাতী হতে চান। যতটা না আর্থিক অনিশ্চয়তার কারণে, তার চেয়ে বেশি অপমানিত বোধ করায় ও আত্মগ্লানির কারণে। সব মতাদর্শ স্বার্থ ভুলে মনুষ্যত্বের জয় হোক। মানবতার এই গভীর সংকটে এনাদের পাশে দাঁড়ান। চাল আর কাঁকড়ের ফারাক না বুঝে সবাইকে এক পংক্তিতে আনা ঠিক নয়। দুর্নীতির একাল ও সেকালের তুলনা পরে হবে। ব্যালট বক্সে এর জবাব দিন। মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে সকলকে অনুরোধ, যোগ্য, বাতিল, নিরপরাধ স্যার, ম্যাডাম ও তার পরিবারের প্রতি সহমর্মিতা দেখান। এটা পড়ার পর সত্যি কথা বহু সময় আমি স্তব্ধ হয়েছিলাম। এই যে চাকরি হারানোর অভিঘাত যে কত দূর হতে পারে, আমরা হয়তো এখনো পুরোটা কল্পনাও করে উঠতে পারছি না। ইতিমধ্যেই ক্যানিং থেকে আমরা খবর পেয়েছি যে একজন আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছেন। আমি ধরে নিলাম যে এই 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর মধ্যে হয়তো 7,000 বা 8,000 তারা অযোগ্য, অর্থাৎ তারা জালি করে চাকরি পেয়েছে, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তৃণমূল নেতাদের। কিন্তু বাদবাকি 17,000, 16,000 এরা তো যোগ্য। তাদের যোগ্যতায়, তাদের মেধায় তারা ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, কিন্তু আজ তাদের প্রত্যেকের চাকরি চলে গেল। এদের এই যে সামাজিক গ্লানি, এই সামাজিক গ্লানি কিসে ঢাকবে? কারণ এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট এরকম কোনো নির্দেশ দেয়নি যে যোগ্য আর অযোগ্য, যারা অযোগ্য আছেন তাদের নামের তালিকা প্রকাশ করা হোক। এই অযোগ্যদের নামের তালিকা যদি প্রকাশ করা হয়, তাহলে হয়তো মানুষ বুঝে নিতে পারবে যে কারা অযোগ্য। কিন্তু সেটা সুপ্রিম কোর্টের রায়তে নেই, কিন্তু সেটা হয়তো মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই সুপ্রিম কোর্ট দেখেছে। তাই আমার পাশের বাড়ির কোনো কেউ যদি চাকরি হারায়, তখন ওই সন্দেহটা কিন্তু তার উপর থেকেই যাবে। এই যে যেমন স্বামী স্ত্রী আত্মগ্লানিতে ভুগছেন, যে তারাও হয়তো লোকের সন্দেহের তালিকায় এসে গেছেন, যে সেখানে গিয়ে লোকে হয়তো ভাবছেন যে তারা টাকা দিয়ে তৃণমূলকে, মেধা নয় টাকার জোরে চাকরি পেয়েছেন। তাই শুধুমাত্র এই 17,000 বা 18,000 এই হাহাকার নয়, এই হাহাকার বাংলার ঘরে ঘরে। বাংলার ঘরে ঘরে এই যোগ্য ছাত্র আর কি শিক্ষক শিক্ষিরা বা অশিক্ষক যারা পেয়েছেন পরীক্ষার মাধ্যমে, মেধার মাধ্যমে, তারা বুঝে উঠতে পারছেন না কালকে কি করবেন। এখনো পর্যন্ত জানেন না কবে পরীক্ষা হবে, পরীক্ষা দিলে আবার সুযোগ পাবেন কিনা তার কোনো স্থিরতা নেই। কারণ পরীক্ষাটা হয়েছিল 15 সালে, আবার 2025-26 যদি পরীক্ষা হয়, তাদের রিফ্লেক্স এক নেই। পড়াশোনার থেকে বহুদিন দূরে সরে গেছেন। যে সাবজেক্টটা পড়ায় তার সেটাই পড়াশোনা করেছেন। কারণ একবার পরীক্ষা ভালো দিলে দ্বিতীয়বারও পরীক্ষা ভালো দেবেন, এর কোনো মানে নেই। কারণ যে একটা মানসিক চাপ তাদের ওপর, এবং তারপর যেটা এসে গেল আর্থিক অসহায়তা এবং এই যে মানসিক গ্লানি। খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বলতে পারেন ঝড় বা ভয়ঙ্কর আধার, আমি যদি বলি ঝড় না আধার, নেমে এসেছে পশ্চিমবঙ্গের বুকে। এই আধার কবে কাটবে আমরা জানি না। হ্যাঁ, আমরা সবাই বলি যে কোনো টানেলের মধ্যে দিয়ে অনেকক্ষণ যদি আমরা যাই, টানেলের শেষে একটা লাইট থাকে, কিন্তু এখনো পর্যন্ত লাইট তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনারা বলতে পারেন 2026-এ ব্যালটে মানুষ বদলা দেবে, হয়তো আলো দেখবে। সেটা 2026 অনেক দূর, কেউ জানে না 2026-এ কি হবে বা কবে হবে। কিন্তু তার আগে একটা
বছর বা তার বেশি এরা আর এক চাকরি পাবেন কিনা জানি না। কত মানুষ চাকরি হয়তো পাবেই না এর মধ্যে। তারা কি করবেন? তারা কোথায় যাবেন? এই যে 5 বছরের যে তার একটা বাচ্চা, তার দায় কে নেবে? এখানে ওখানে বল পাস করে তো লাভ নেই। কারণ আজকে হাইকোর্ট যখন বলেছিল, অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ যখন বেছে দিয়েছিল প্রায় 8,000-কে, তখন কিন্তু রাজ্য তড়িঘড়ি করে সেই 8,000-কে সেদিন যদি বাদ দিয়ে দেয়া হতো, তাহলে গল্প এত দূর এগোতই না, সেদিনই শেষ হয়ে যেত, তাই তো? কিন্তু সেটা তো হয়নি। রাজ্য অযোগ্যদের বাঁচানোর জন্য তড়িঘড়ি আদালতে দৌড়েছিল এবং লাখ লাখ টাকা খরচ করেছিল। এবার শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য আইনজীবী বা তাদের পেছনে খরচ নয়, অযোগ্যদের বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্য পথ পর্যন্ত সৃষ্টি করা হয়েছিল। কারণ এই অযোগ্যরা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তৃণমূলের নেতা, এমএলএ, এদের টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাহলে সেই অযোগ্যগুলো যদি পরবর্তীকালে তৃণমূলকে চেপে ধরে, তৃণমূল জানে যে তার এই চাপ, গ্রাম বাংলায় যে তাদের বাড়িতে যদি হামলা হয়, সেখানে গিয়ে তখন তৃণমূল সেই চাপ নিতে পারবে না। ফলে সেই চাপ সামলাতে গিয়ে আজকে এই যে যোগ্য অযোগ্য সেটা আর বাছাই গেল না, সেটা এসএসসি আলাদাই করতে পারলো না। এখন এসএসসি নানা রকম ঢাকার চেষ্টা করছে যে আমরা আলাদা করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম। তাহলে 1 বছর ধরে কি গাব জাল দিল এসএসসি? আর রাজ্য সরকারের তল্পিবাহক কিছু চ্যানেল এখন হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে খুব মানবিক মুখ দেখতে শুরু করেছেন। অথচ গত 1 বছর ধরে, ঠিক 1টা বছর ধরে, যখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল যোগ্য এবং অযোগ্যকে আলাদা করা যায়নি, তখন রাজ্যরা অল আউট গিয়ে যোগ্য এবং অযোগ্যকে আলাদা করলো না কেন? তারা তালিকাটা বার করে দিল না কেন? যোগ্য এবং অযোগ্য তারা সেখানে কারো করবে কি করে? ওএমআর শিটটা তো পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মিরার ইমেজ তো পুড়িয়ে দেওয়া হয়েছে, করবেটা কি করে? কারণ যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় আপনারা পড়েন, সেখানে দেখবেন যে এসএসসি শুধু দুর্নীতি করেনি, দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য এরা চেষ্টা করেছেন। এবং ওই যে বললাম, চাল আর কাপড় আলাদা করা যাচ্ছে না, ঝুড়ির একটা আপেল যদি পচা বেরোয়, সব আপেলই তো তখন পচে যায়। এখানে তাই হয়েছে। এবং এটা যবে থেকে পার্থ চট্টোপাধ্যায় টাকা নিয়ে তার দালাল দিয়ে জেলা থেকে টাকা তুলছিলেন, সরকার কিছু জানতো না। সরকারের তো পুলিশ আছে, আইবি আছে, আরো নানা মেকানিজম আছে খবর আনার। দল টাকা তুলছে, দলের বিভিন্ন নেতা, তখন কেন পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়ানো হয়নি? মনে করেনি কেন? আজকে পুরো দায়টা আদালত, কোনো সময় বিজেপি, কোনো সময় সিপিএম, এদের ঘাড়ে ছেড়ে দিলে কি বাঁচ পাওয়া যাবে? কোনো অবস্থাতেই বাঁচা যাবে না। কারণ পাবলিক সব জানতি হ্যায়, সবাই সবকিছু বুঝে গেছে। শুধু চিৎকার চেঁচামেচি করলেই আমি সব ঝুট হয়, আমি কিছু জানি না বললে পাবে না। শাসক দলের নেতা, মন্ত্রী, তারা এর থেকে ন্যায় পাবে না। চলুন, যেতে যেতে আরেকটি মেয়ে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, তার একটা অডিও শুনতে শুনতে আজকে শেষ করি। জানি না, সত্যিই আমি জানি না এর শেষ কোথায়। তবু আমার ভিডিও থেকে আমি এইটুকুনি অ্যাপিল করতে পারি যে আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত দেবেন না, জীবনটা অনেক বড়। আপনারা শুনুন সেই ভিডিও। আমার নাম কৃষ্ণ মৃত্তিকা নাথ। আমি চাকরি সূত্রে উত্তর দিনাজপুরে, আমার বাড়ি উত্তর 24 পরগনা। আমি 2016 সালের এসএলএসটি জয়নিং, 18 সালে ফার্স্ট কাউন্সিলিং এ আমার চাকরি। আমার ইমোশনাল আউটবার্সটা হয়তো খুব বেশি হবে, কারণ আমার বাবা মা আমার উপর ডিপেন্ডেন্ট। আজকে দিনের পরে আমি জানি না যে আমার কি হবে। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। তো আমি স্কুলে সেরকম একটা খবর পেয়ে আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি। আপনি কতটা যোগ্য? আমি অবভিয়াসলি, কারণ আমি ইউনিভার্সিটি টপার। আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি স্নাতক স্তরে আমি ইউনিভার্সিটি টপার, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি গভর্নরের কাছ থেকে গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, আমার কিছু বলার নেই। এত বড় মানসিক একটা কাজ, এত বড় অপমান সামাজিক, কিভাবে মেনে নিয়ে গিয়ে চলবো জানি না। আমি মানসিকভাবে ভীষণ ভাবে ভেঙে পড়েছি।
এরপরে যদি আমাকে প্রমাণ করতে হয় আমি যোগ্য কি অযোগ্য, যেখানে আমি একজন গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি, তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না। এর থেকে সুপ্রিম কোর্ট পারলে আমাদেরকে মৃত্যুদণ্ড দিক, এটা মেনে নেওয়া যায় না। গাফিলতিটা কোথায় বলে মনে হয়? আর কি বলবো, সবটাই আপনারা জানেন, কেন এই প্রশ্ন করছেন? আর কিছু বলবার আছে? কারা বেছে দিতে পারে যে কে যোগ্য কে অযোগ্য? সেটা তো একমাত্র পারে রাজ্য সরকার এবং এসএসসি। আর কি বলার থাকতে পারে? আমি কিভাবে প্রমাণ দেবো? 7 বছর আগে আমার কি কোনোভাবে ফিরে যাওয়া সম্ভব? 7 বছর আগে যে ছেলেটা মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল, সে কি আজকে 7 বছর পরে পরীক্ষা দিলে মাধ্যমিকে ফার্স্ট হতে পারবে? সেটা কি সম্ভব?